গত 4 অক্টোবর ফেসবুক এম্পায়ারের সব কিছু 6 ঘন্টার জন্য জাস্ট ভ্যানিশ হয়ে যায়। ফেসবুক এম্পায়ার বলছি এ কারণেই, কারণ ফেসবুক বলতে তো ফেসবুক একাই না। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুকের ভার্চুয়াল রিয়েলিটি সহ ফেসবুক ব্যবহার করে যেসব অ্যাপস এবং ওয়েবসাইটে লগ ইন করা হয়েছিল সবগুলোতেই আর অ্যাক্সেস করা যাচ্ছিল না। কিন্তু ফেসবুকের মতো একটা টেক জায়ান্ট কেন 6 ঘন্টার জন্য ইন্টারনেট থেকে জাস্ট হারিয়ে গিয়েছিল? তো সেটারই পোস্টমর্টেম করা যাক আজকে। আর শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই নিচে থেকে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এটা বোঝার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে ইন্টারনেট কিভাবে কাজ করে। আসলে ইন্টারনেটে যা যা আমরা দেখি সেগুলো কয়েকটা ডেটার সমষ্টি ছাড়া আর কিছুই না। কিন্তু আমরা যার মাধ্যমে এই ইন্টারনেট কিংবা ডেটাগুলোকে অ্যাক্সেস করি, অর্থাৎ হতে পারে সেটা ক্রোম ব্রাউজার কিংবা ফেসবুকের নিজস্ব অ্যাপ, সেটা বোঝে কিভাবে যে আমাদেরকে কোন ডেটার সমষ্টিগুলো দেখাতে হবে। আসলে যা হয়, সব ওয়েবসাইটের ডেটাগুলো কোনো না কোনো এক সার্ভারে থাকে, যেটাকে জেনারেলি বলা হয় হোস্টিং সার্ভার। আপনি যখন এই সার্ভারের ভিতরে কোনো ডেটা রাখেন তখন এই সার্ভার আপনাকে একটা আইডেন্টিফিকেশন ডেটা দেয়, যেটাকে বলা হয় ডিএনএস বা ডোমেইন নেম সার্ভার। আপনি যখন আপনার ব্রাউজারে facebook.com লিখেন তখন ইন্টারনেট বোঝার চেষ্টা করে facebook.com বলতে আসলে কোন ডিএনএসে যাওয়া, এবং তারপরে সেই ডিএনএস থেকে ডেটা নিয়ে এসে আপনার ডিভাইসে লোড হয় এবং তারপরে আপনি সেই ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারেন। তো এই ডেটার আদান প্রদান কিভাবে হয়? ধরুন আমি ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে হাতিরঝিলে যাব, তো আমি মহাখালী হয়েও যেতে পারি, কিংবা তেজগাঁও থেকে রামপুরা হয়েও যেতে পারি, আবার তেজগাঁও থেকে বেগুনবাড়ি হয়েও যেতে পারি। ইন্টারনেটও কিছুটা এভাবেই কাজ করে। ইন্টারনেটের ডেটাগুলো আমাদের ফোনে তাৎক্ষণিকভাবে চলে আসলেও সেগুলো কিন্তু আমাদের ফোনে থাকে না, থাকে কোনো না কোনো একটা সার্ভারে, এবং সার্ভার থেকে সেই ডেটাগুলো আমাদের ডিভাইসে আসে কোনো একটা রুট বা রাস্তার মাধ্যমে। আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইলে কিংবা ইন্টারনেটের যে কোনো কোথাও কিছু আপলোড করেন তখন সেই ডেটা আপনার ডিভাইসটি থেকে প্রথমে মোবাইল কোম্পানি বা আইএসপিতে যায়, কিন্তু তারপরে এই ডেটা কক্সবাজার সাবমেরিন কেবল দিয়েও যেতে পারে, কুয়াকাটা সাবমেরিন কেবল দিয়েও যেতে পারে, আবার ভারতের উপর দিয়ে টেরেস্ট্রিয়াল কেবল দিয়েও যেতে পারে, এবং তারপরে সেখান থেকে সেটা এই সার্ভারে পৌঁছায়। যখনই কোনো ডেটার সামনে একাধিক পথ পড়ে তখন সে সবচেয়ে কম সময় এবং সবচেয়ে কম খরচের পথটিকে বেছে নেয়। কিন্তু কিভাবে এই ডেটা জানে কোন রুটটি নিতে হবে? এই কাজটা করে দেয় রাউটার নামের এক কম্পিউটার। রাউটারের মধ্যে সব তথ্য আগে থেকেই প্রোগ্রাম করে দেওয়া হয়, কোন পথে কত দ্রুত এবং কত খরচে ডেটা পৌঁছাবে, এবং যে পদ্ধতির মাধ্যমে এই রাউটারগুলো কোনো ডেটাকে কোনো একটা নির্দিষ্ট পথে যাওয়ার নির্দেশ দেয় সেটাকে বলা হয় বিজিপি বা বর্ডার গেটওয়ে প্রোটোকল। ইন্টারনেটের জগৎকে একটি শহরের রাস্তার সাথে তুলনা করা যেতে পারে, যেখানে সারাক্ষণই ঘোরাঘুরি চলছে। তাই এই শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে কোন রাস্তা খোলা, কোন রাস্তা বন্ধ, এ ধরনের একটা ম্যাপ থাকা কিন্তু অপরিহার্য, এবং সব সার্ভারের কাছে ইন্টারনেটের এই ম্যাপগুলো থাকে। আর কোনো কোম্পানি যদি তাদের নেটওয়ার্কে কোনো পরিবর্তন করে তাহলে তারা সম্পূর্ণ ইন্টারনেটকে জানিয়ে দেয় এর সম্পর্কে, এবং এর উপর ভিত্তি করে ইন্টারনেটের এই ম্যাপটিকে আবার মডিফাই করা হয়। অনলাইনে যে চোখের পলকে আমরা ডেটাগুলো পেয়ে যাই তার পেছনে কিন্তু এত সব ঘটনা ঘটে চলেছে। কিন্তু কোনো সার্ভার যদি নিজের সম্বন্ধে ভুল ইনফরমেশন দিয়ে ফেলে তাহলে কোনো রাউটারই আর তাকে খুঁজে পাবে না, এবং সেই সার্ভার বলা যায় ইন্টারনেট থেকে হারিয়ে যাবে। আর এই ঘটনাই সেদিন হয়েছিল ফেসবুকের সাথে। রাউটারের আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। এক ধরনের রাউটারকে বলা হয় ব্যাকবোন রাউটার। কোনো মানুষের ব্যাকবোন বা মেরুদণ্ড ভেঙে গেলে যেমন সে প্যারালাইজড হয়ে যায়, তেমনই কোনো কোম্পানির ব্যাকবোন রাউটার অকার্যকর হয়ে পড়লে পুরো কোম্পানি প্যারালাইজড হয়ে যায়। আর এখানে ফেসবুকের নেটওয়ার্ক ভুল ইনফরমেশন দেয়
আমাদের ডেটাগুলো ভুল ঠিকানায় চলে যাচ্ছিল। কিন্তু ডেটাগুলো যাতে ভুল ঠিকানায় না চলে যায় তার জন্য ফেসবুকের নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থাও রয়েছে। আর এই ব্যবস্থাই কাল হয়ে দাঁড়ালো ফেসবুকের। যখন সে সেই ঠিকানায় গিয়ে দেখলো এটা আসলে ফেসবুকের সার্ভারের ঠিকানা না, তখন সে সারা ইন্টারনেটকে জানিয়ে দিল ফেসবুকের সার্ভারগুলো আর নেই। তখনই সারা ইন্টারনেট জেনে গেল যে ইন্টারনেটে ফেসবুক বলতে আর কিছুর অস্তিত্ব নেই। কিন্তু আসলে সার্ভারগুলো সেখানেই ছিল, কিন্তু ইন্টারনেটের কেউই তাকে খুঁজে পাচ্ছিল না। বলা যায় সেটা ইন্টারনেট থেকে খানিকটা অদৃশ্য হয়ে গিয়েছিল। শুধু তাই না, ফেসবুকের ইঞ্জিনিয়াররাও নিজেদের সার্ভারে এবং রাউটারে যোগাযোগ করতে পারছিল না, এবং নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারা নিজেদের আইডি কার্ড দিয়ে দরজা পর্যন্ত খুলতে পারছিলেন না। বাট এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা ঠিক করতে 6 ঘন্টা কেন লাগলো? এর আগেও আমরা ফেসবুক ইনস্টাগ্রাম ডাউন হতে দেখেছি, তবে সেটা 10-20 মিনিটের মধ্যে আবার ঠিকও হয়ে গিয়েছে। তাহলে এবার এত সময় কেন লাগলো? আসলে সমস্যাটা হয়েছিল মূলত সার্ভারে, এবং সার্ভারে অ্যাক্সেস করতে না পারাটাই মূলত সমস্যা। ইঞ্জিনিয়ারদের এই প্রবলেমটা সলভ করতে হলে তাদেরকেও সার্ভারে অ্যাক্সেস করতে হবে, যেটা তারা তখন পারছিলেন না। আমরা ফেসবুকের সার্ভারে অ্যাক্সেস করতে পারছিলাম না বলেই ফেসবুক লোড হচ্ছিল না। এখন ইঞ্জিনিয়াররা যেহেতু ডিজিটালি প্রবলেমটা সলভ করতে পারছিলেন না, তখন তাদেরকে ফিজিক্যালি গিয়ে সার্ভারকে ঠিক করতে হবে। কিন্তু এই সার্ভারগুলো কিন্তু অনেক দূরে দূরে, এবং এক একটা এক এক প্রান্তে। এই সার্ভারগুলোতে যাওয়ার জন্য তাদেরকে প্রাইভেট প্লেন ভাড়া করতে হয়, এবং তারপরে সেখানে পৌঁছাতে হয়, এবং তারপরে সেখানে পৌঁছে সেটাকে ঠিক করতে হয়। আর এত সবের কারণে এর পেছনে 6 ঘন্টা লেগে যায়। আর এই সময় শুধুমাত্র ফেসবুকই না, ফেসবুক ব্যবহার করে লগ ইন করা অন্য সব অ্যাপস এবং ওয়েবসাইটেও অ্যাক্সেস করা যাচ্ছিল না। যেমন আপনি যদি ফেসবুককে ব্যবহার করে জুম অ্যাপে লগ ইন করেন, তাহলে আপনি সেই অ্যাকাউন্ট দিয়ে আর কোনো জুম মিটিং অ্যাটেন্ড করতে পারবেন না। আর এরপর থেকে শোনা যাচ্ছে এই সমস্যার কারণে মার্ক জাকারবার্গের 6 বিলিয়ন বা বাংলায় বললে 600 কোটি টাকা লস হয়েছে। আসলে এটা কিন্তু পুরোপুরি সত্য না। তার লস হয়েছে বলা হয় কারণ ফেসবুকের শেয়ার প্রাইস নিচে নেমে গিয়েছে। কিন্তু তার লস তখনই হবে যখন সে এই শেয়ারগুলো বেচে টাকাটা তুলে নেবে, যেটা আসলে ফেসবুকের মতো বড় কোম্পানির সিইওরা কখনো করে না। ফেসবুক যে 6 ঘন্টা ডাউন ছিল, ফেসবুক এই 6 ঘন্টায় তাদের আপডেট দিয়েছে তাদের টুইটার প্রোফাইল ব্যবহার করে, অর্থাৎ ফেসবুকের অফিসিয়াল টুইটার প্রোফাইলের মাধ্যমে। ব্যাপারটা আসলে অনেক আয়রনিক, কারণ টুইটার ফেসবুকের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।